দিদি, চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যাই, রাঁধি, খাই। ধ্রুব ঠাকুরন মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হত্যেতে, এ মাথায় দিব্যি দিয়েছে রাঁধতে খেতে। নীরজা বললেন, করন্যাসটা অভ্যেস করছি কিনা, প্রায় হয়ে এলো। দ্রবময়ী নীরব। মগিটা পাগল নাকি? এসব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো বাবা, এখন বাসায় চল দেখি। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের ৭ সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প দ্রবময়ীর কাশীবাস। পাঠ সাহানা সেন, সুজয় সাহা, শৈবাল বন্দ্যোপাধ্যায় ও সুকৃতি লহরী। দ্রবময়ীর কাশীবাস। দুদিন থেকে জিনিসপত্র গুছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র ৩ ঘর প্রতিবেশী। কারোর সঙ্গে কারো কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। ধ্রুব ঠাকুরনের বাড়ির চারিধারে বনে বনে নিবিড়। সূর্যের আলো পশ্চিমকালে ঠোকে না। তারপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার জলে টইটুম্বুর। দিন রাত জঁকো জঁকো ব্যাঙের একঘেয়ে ডাক। দিনে রাতে মশার বিনবিনিনি। ধ্রুব ঠাকুরনের নাতি বললে, ঠাকমা, ও ঠাকমা, হ্যাঁ ঠাকমা, সাবু আছে ঘরে না বাজার থেকে আনবো? এই আয়। ঠিক আছে। ধ্রুব ঠাকুরনের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনাল। কারণ আজ ২ মাস কাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। পালা জ্বর। ঘড়ির কাঁটা নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেল বেলাটি। ধ্রুব ঠাকুরন পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে পড়বেন, আহ করবেন, জ্বরের থমকে ফুল বকবেন। ও বাড়ির ৯ ঠাকুরন এসে জিজ্ঞাসা করবেন জানলার কাছে দাঁড়িয়ে, বলি, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আর নব মলেই বাঁচি, নিতে জ্বর রে, মানে হাত পা কি কাউনাচ্ছে। একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না? এ কি কাণ্ড! হ্যাঁ গা। দাঁড়াও, আসছি। ও নব, নব, খেয়ে দিদি, শীত তো আজ ভাঙলো না। কাঁথা গায়ে দিয়েছি, নেপ গায়ে দিয়েছি। নব, ও নব, তুমি ওই বাঁশের আলনায় পুরনো তোষকটা পেরে আমার গায়ে যদি একটু দিয়ে দাও নব। দিচ্ছি। চেপে ধরবো? হ্যাঁ দিদি। ধরো নব, চেপে ধরো। আচ্ছা। হয়ে গেল গো। ধরো। ভয় কি? অমন করো না। দেবু আসবে চিঠি পেলে, কানু আসবে, বিন্দে আসবে, তোমার নাতিরা বেঁচে থাক। অমন সোনার চাঁদ নাতি সব। ভাব নাকি তোমার দিদি? কেউ আমাকে দেখে না গো নব। কেন দেখবে না দিদি? সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু তো উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? ওই যে ওই জটে গয়লার অরল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেবো ক্ষণে। আমার গরুও তো রয়েছে জটে গোয়ালার জমির কাছে। তুমি শুয়ে থাকো। আরো ঘন্টাখানেক পরে বৃদ্ধা ৯ ঠাকুরন আবার এসে জানলায় দাঁড়িয়ে বললেন, পম্প থেমেছে দিদি। গরু, ও নব, গরু, আমার গরু তো। কোনো ভয় নেই, আমি এনেছি। কম্প থেমেছে। সারা বর্ষা দ্রবময়ী এমনই ম্যালেরিয়ায় ভুগে। তার বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরে বন্দুকের কারখানায়। মেজ নাতি পাকশিতে
EBR-এ। ছোট নাতিও ওদিকে যেন কোথায় থাকে। বড় নাতি ছাড়া অন্য দুটি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলেও হয়েছে। আজ বছর 5-6 আগে বড় নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে 3 ছিল। নাত বউ মনোরমা হুগলি জেলার মেয়ে। সে এখানে এসে নাক সিটকে থাকে। বাড়ি তো ভারী, মোটে একখানা চালাঘর, চেঁচার বেড়া, এমনি ধারা জঙ্গল যে মানে বুনো শুয়োর লুকিয়ে থাকে। মশার তো ঝাঁ। মাগো, কি কাদা! এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খড়ার মতো নাক আরো উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পরে দ্রব্যময়ীকে নাতির ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ফেসে যায়। ঠাকুরনকে বলেন, সুদের সুদ ও যে কি মিষ্টি, তা তোমাকে কি করে বোঝাবো নব? দ্রব্যময়ীর আকুল ক্রন্দনের মধ্যে যে কতকালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলক চেয়ে থাকে। স্বামীহীনা, বন্ধা, বিধবা ঠাকুরন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন দিদির সবই বাড়াবাড়ি। ঠাকুরন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ি প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে 3-4 মাস দুই বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়। মুখ দেখাতে কি থাকে না, তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র ঠাকুরনই দ্রব্যময়ীকে দেখাশুনো করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানলায় উকি মেরে 2-একটা কথাও বলেন। কিন্তু এবার দ্রব্যময়ী যেন ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসে প্রথম থেকে জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায়ই ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার উপর। পালা জ্বরে ধরেছে আজ মাস খানিক। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপ তোষক ফেলে ছেড়ে উঠলেন। পালা জ্বরের কম্প থেমে গিয়েছে। জ্বর যদিও এখনো যায়নি, মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলে, ও নব, গরু এনেছো দিদি? 2-3 বার ডাকের পর ঠাকুরন উত্তর দিলেন, কে ডাকে? দিদি, হেলে উঠেছো? বলি আমার গরুটাকে এনেছো মাঠ থেকে? হ্যাঁ, গরু গরু করে মলে শেষ কালটা। জ্বর ছেড়েছে? ছেড়েছে। বলি গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো, গোয়ালে। খেপলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল। দ্রব্য ঠাকুরন টেমিটা জ্বালালেন। আমরা কাছে একটা তেড়ো পাখি আরেকটা তেড়ো পাখির সঙ্গে কথাবার্তা করেছে। দ্রব্য ঠাকুরনের জ্বরতপ্ত মস্তিষ্কে মনে হলো পাখি দুটো যেন বলছে। দ্রব্য ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। কি একই আওয়াজ রে বাপু! চালাচ্ছে তো চালাচ্ছে, 8 ঘন্টা হয়ে গেল, একই মাথা ধরে আছে, ভালো লাগে? থাম না বাপু, মানুষে জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি? গোহালে গিয়ে দ্রব্য ঠাকুরন মুংলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুংলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন। সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে, কতক বা বিদেশে। তার 2 ছেলে 2 মেয়ে, নাতি নাতনি, এক বড় গেরস্ত। যদি সবাই থাকতো আজ বজায়। কেউ নেই আজ। মুংলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে দ্রব্য ঠাকুরনের মনে হলো খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে আনলেন। 2টো সজনের শাক পারলেন উঠোনের গাছ থেকে। হাটের পথে মুখুজ্জে গিন্নির সঙ্গে দেখা। মুখুজ্জে গিন্নির ছেলে কটি লেখাপড়া শেখে নিয়ে গাঁজা খেয়ে বেড়ায়। দ্রব্য ঠাকুরনের কটি নাতি চাকুরে, এই জন্য দ্রব্য ঠাকুরের প্রতি তার অন্তরে অন্তরে হিংসে বেশ। জিজ্ঞেস করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ 2টো ভাত রাঁধবো, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা,
তোমার থাকতেও নেই। অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা, সবই কপাল। অর্থাৎ 2 চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করবার কিছু নেই। তুমি যে তিমিরে সেই তিমিরে। নদীর ঘাটে যাবার পথে দুধারে শুধু বন আর বাগান। কোনো বাগানে বেড়া দেওয়া নেই। ঘন আশাওড়া ও বন চালতে গাছের ডালাপালা স্নানার্থীদের গায়ে লাগে বলে 2-1 সূচিবাইগ্রস্তা বিধবা পথের নিতান্ত পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছে। ধ্রুব ঠাকুরন বনের মধ্যে ঢুকে উঁকি মেরে কি দেখছেন। এমন সময় মুখুজ্জদের সেজবউ পিছন থেকে বললে, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের কাকি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কিনা একটা কাঁচ কাঁঠাল। সব বনেশেদের জন্য যদি মা তার কিছু ঘরে উঠলো, নিজে থাকে অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? এ নিয়েছে। আমি কি চৌকি দিতে গিয়েছি বসে বসে? এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়। সব বনেশে এই কলিকালে কি ধম্ম বলে জ্ঞান আছে কিছু মা? চলুন খুড়িমা, ঘাটে যাই। ধ্রুব ঠাকুরন বকতে বকতে ঘাটের দিকে চলেন। স্নান সেরে এসে 2 আলো চাল ফুটিয়ে ডুমুরের চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় দেখলেন বাড়ির পেছনে কাগজি লেবু গাছটার তলায় খসখস শব্দ হচ্ছে। ধ্রুব ঠাকুরন হাঁক দিলেন, কে রে লেবু তলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, ঠাকুমা, আমি কোনো কেন? ওখানে কি শুনি? কি হচ্ছে ওখানে? এই বের হয়ে আয় এদিকে, আয়। সামনে আয়। একটি ম্যালেরিয়া শীর্ণ 11 বছরের বালিকা মূর্তি অকুণ্ঠ পদবিক্ষেপে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে ধ্রুব ঠাকুরনের ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে দাঁড়ালো। এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই গিয়ে বললে যা তোর ঠাকুমার গাছ থেকে একটা লেবু নিয়ে। হ্যাঁ, নেবু? যা, তোর বাবা নেবু গাছ পুঁতে রেখে গিয়েছে, যা তুলে নিয়ে আয় গিয়ে। তো সব চোর ছেচর নিয়ে হয়েছে। তোর মার অরুচি, তা হাটে নেবু কিনতে পারিস না? এখানে কি? হ্যাঁ, এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। ধ্রুব ঠাকুরন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পরে বালিকা ভয়ে ভয়ে বললে, ও ঠাকুমা, কে রে? কি? আমি চলে যাব। কেন? আমি কি বেঁধে রেখেছি নাকি? যা। নেবু দেবেন না? ধ্রুব ঠাকুরন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে দিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঠকঠক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞেস করলেন, তোর পরনের কাপড় কাচা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দে দেখি। মেয়েটি তাই করল। ধ্রুব ঠাকুরন বললেন, অরুচি কেন? তোর মার কি ছেলে পিলে হবে নাকি? তা জানি না ঠাকুমা। যা, নিয়ে যা। তবে হ্যাঁ, একটার বেশি নিবি নে, বুঝলি? আচ্ছা আচ্ছা ঠাকুমা। ধ্রুব ঠাকুরন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন। এমন সময় মুখুজ্জে বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ও ঠাকুমা, শুয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কে? ও অতুল, আচ্ছা কি 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 দরকার? আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাইয়ের কারখানার লোক এসেছে গায়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে তো বেশ দর দিচ্ছে। ইয়ে, না 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 বাপু, নেই, আমার নেই পিটুলি গাছ ফাছ নেই আমার। কেন নেই? কেন? আপনার বাড়ির পেছনে হরিরায়ের দরুন জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, হ্যাঁ, আমি বেচবো না। ও ঠিক আছে। আসলে ধ্রুব ঠাকুরনের গাছপালার উপর বড় মায়া। স্বামীর আমলের যা কিছু যৎসামান্য জমি জমা তা প্রায়ই জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করলেও এই কয়লার দুর্মূল্যতার দিনে 2 পয়সা পাওয়া যায়, কিন্তু একটা গাছের একটা ডাল কাটতেও
তার মায়া, না খেয়ে কষ্ট পাবে, তবুও গাছ বিক্রির কথা তুলতে দেবেন না। একজনের শুঁয়োপোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুঁয়ো লাগা জায়গাটা কষলে শুঁয়ো ঝরে যায়, কিন্তু ধ্রুব ঠাকুরন তাকে ডুমুরের পাতা পাড়তে দেননি। হয়তো এটার অতিরঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটা বোঝা যাবে। বৈকালের দিকে ধ্রুব ঠাকুরন বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না। এক ঠাকুরন ছাড়া কেউ উকি মেরে বড় একটা দেখে না। ধ্রুব ঠাকুরন কিন্তু লোকজন, আড্ডা, মজলিস প্রভৃতি ভালোই বাসেন। কেউ এসে গল্প করে, এটা তার খুব ইচ্ছে। কিন্তু ওবেলার সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছে নিজের স্বার্থে। ঠাকুমা, একটা নেবু দেবেন? কে? ও তুই? কেন রে, কেন? ওবেলা তো ওবেলা নেবু, ওবেলা ফুরিয়েছে, এবেলা একটা দরকার, মা বললে। মা বললে? আচ্ছা, আয় আয়, উঠে বস একটু, আয়। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো লেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণ ফুল তোলাতুলির খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণ রয়েছে সেখানে পড়েই। তবু ধ্রুব ঠাকুরনের নিঃসঙ্গ মন যাকে আঁকড়ে ধরতে চায় এই নির্জন বিকেল বেলাটিতে, তবু দুটো কথা বলবার লোক তো বটে। ধ্রুব ঠাকুরন আপন মনেই বকে চলেছে নাত বইয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কিরকম ভালোবাসে, এই ধরনের নানা কথা শুনতে শুনতে পুত্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকুমা, মা ছাবু চড়িয়ে আমায় বললে নেবু নিয়ে আয়, বেলা বয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওচ্ছে দিচ্ছি, দাঁড়া। শোন না, তারপর না ওই যে মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা দাঁড়া, শোন শোন। তারপর খোকনমণি সেই পেয়ারা তো খাবেই খাবে, কিছুতেই ছাড়ে না, ওর মাও দেবে না। বড্ড হেজল একটা মেয়ে ওর মা। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরো ওকে দাও না। ঠাকুমা, আমায় কি বললে? শোন, আপনি চুপ করে থাকুন। আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার? একালের মাও অন্যরকম, আপনাদের সেকাল গিয়েছে। আমি জানি না ছেলে মেয়ে মানুষ করতে। তবে তুই তোর বর পেলি কোথা থেকে রে, আবাগের বেটি? আমি এবার যাই ঠাকুমা, একটা নেবু। তারা আচ্ছা আচ্ছা, তা যা নিয়ে যা, একটা লেবু নিয়ে যা। শুনলি তো সব কাণ্ড কারখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। তাহলে এটা নেবু নিয়ে যাই ঠাকুমা। যা যা যা। এমন সময় বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চোখ বড় বড় করে বললে, ও ঠাকুমা, কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তুরতলার গাড়ি দাঁড়ালো। বলতে বলতে ধ্রুব ঠাকুরনের মেজ নাতি নীরজচন্দ্র দুটি ভারী মোট দুহাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে হাঁক দিলে। ও ঠাকমা! ধ্রুব ধর্মর করে উঠে দাঁড়িয়ে এককাল হেসে বললেন, কানু! হ্যাঁ তো, আয় 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 ভাই, ভালো আছিস বাবা, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে, বালিকাটির দিকে চেয়ে বললে, এ হরি কাকার মেয়ে কনক না? ও কত বড় হয়ে গিয়েছে। ভালো আছিস কনকি? নে দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুটলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মোটটার মধ্যে আর কি কি জিনিস আছে দেখবার আগ্রহী। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকুরি করে, নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কি কি অপূর্ব জিনিস না জানি নিয়ে আসে। ধ্রুব ঠাকুরন জিজ্ঞাসা করলেন,
তারপর কানু কি মনে করে হঠাৎ যে বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে তাই কি এখনো সেরেছি? বাবা, এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়, হ্যাঁ, বুঝলি? ওই নবৌ ছিল তাই এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলো বিন্দে, আর না এলে তুমি। সন্ধ্যার পরে ঠাকুরন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে, জন্মাতে দেখেছেন, অনেক দিন পরে দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞেস করার পর বললেন, হ্যাঁ রে কানু, তা তোমরা সোনার চাঁদ নাতি থাকতে বুড়ি এখানে বেগরে মারা যাবে? পালা জ্বরে ধরেছে, এই আজ ভালো আছে, কালে এমন সময় লেপ কাতা মুড়ি দিয়ে পুড়ে থাকবে। কে দেখে, কে শোনে? তার উপর ওই আবার গরু। এই একটা বিহিত করে যাও দেখি, নইলে। হ্যাঁ, আরে সেই জন্যই তো আশা। চিঠি পেয়েছি অনেকদিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি, তাই দেরি হলো। ভালো কথা। ও নব, দুখানা গজা নিয়ে যাও, জল খেও। দাও। কানু এনেছে আমার জন্যে। তা ও যেমন পাগল, আর কি দাঁত আছে যে গজা খাবো? না না না, নিয়ে যাও নব, এই না। তা দাও, দুখানা নিয়ে যাই। ভালোটা মন্দটা হে পাড়াগায় তো চোখেই দেখতে পাইনি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা। তোমার ভাবনাটা কিসে? বিশেষ করে কানুর মতন ছেলে নেই এ পাড়াগায়। আমি যা বলবো বাপু, মুখের ওপরেই বলবো। ফলে নব দুখানার জায়গায় 4খানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। আর কিছুক্ষণ পরেই নাতি ঠাকুমার পরামর্শ হলো রাত্রে কানু এক মতলব ফেঁদে এসেছে। ঠাকুরমাকে সে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তার একজন কে বন্ধুর মা কাশিতে থাকেন, সে একই বাড়িতে ঠাকুরমাকে রাখবে। পরদিন সকালে নব শুনে খুব খুশি। অমন সব নাতি থাকতে ভাবনা কি? তীর্থধর্ম করার সময়ই তো এই। তার যদি আজ ছেলেটা বেঁচে থাকতো, আজ প্রায় 45 বৎসর পূর্বে 7 মাস বয়সে ঠাকুরনের সে ছেলে মারা গিয়েছে। সেই প্রথম, সেই শেষ। তার আর ছেলেপুলে হয়নি। যাবার দিন ধ্রুব ঠাকুরন প্রিয় মুংলি গরুটার ভার দিয়ে গেলেন নবকে। বারবার মাথা তীব্র দিলেন, মুংলিকে যেন যত্ন করা হয়। বললেন, ও গরু তোমারই হয়ে গেল নব, আমায় আশীর্বাদ করো, যেন কাশিতে হাড় কখানা রাখতে পারি, নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমার বড় নাতির ভাবনা কি? তার সচ্ছল অবস্থা, লুচি পরোটা জল খাবার, তেল ঘিয়ে কলকলে করে 5 বেন্নুনে রান্না। আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলে মতের লোকের জায়গার হয় না এখন। ঘরের আড়ায় শুকনো নারকোল পাতার আঁটি, পাকাটির বোঝা জোগাড় করা ছিল। বর্ষায় উনুন ধরানোর কষ্ট বলে সুগৃহিণী দ্রব্য ঠাকুরন যে সময়ের যা কিছু সঞ্চয় করে রাখতেন। কাশিবাস করতে যাচ্ছেন, পিছন টান থাকলে তীর্থবাস হয় না, সেসব দান করে গেলেন কতক ঠাকুরনকে, কতক একে ওকে। কনক একটা পাকা শশা হাতে এসে বললে, শশা খাবে ঠাকমা? আয় আয় আয়, তুই 1 বোঝা পাকাটি নিয়ে যা। কোন কি? আরে কোন কি, ঠাকমাকে মনে রাখবি তো? হ্যাঁ। হ্যাঁ। ঠাকুরন চোখের জল ফেললেন যাবার সময়। ধ্রুব ঠাকুরন ট্রেনে কোনো রকমের সুচিতা বজায় রেখে কাশি এসে পৌঁছলেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ি, নিচের তলার ঘরে কানু সে বন্ধুর মা কাশিবাস করছেন। পাশেই আর একখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে ধ্রুব ঠাকুরনের জন্য। অপর বৃদ্ধাটির কাছে চাবি ছিল ঘরের, তিনি চাবি খুলে দিলেন। আসুন আসুন। ধ্রুব ঠাকুরন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। ধ্রুব ঠাকুরন ঘণ্টাখানেকের মধ্যেই সভয়ে আবিষ্কার করলেন তার প্রতিবেশিনী নদে জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহুরে ও সম্পূর্ণ মার্জিত।
যশোর জেলার মানুষ ধ্রুব ঠাকুরনের ভয় পাবারই কথা। তিনি এসে ধ্রুব ঠাকুরনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্না বান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলুম কি না? ও আচ্ছা। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোমবস্ত বার করুন। ধ্রুব ঠাকুরন ভালো করে বুঝতে না পেরে বললেন, কি বললেন? বলছি লোমবস্ত বের করে পড়ুন, কিছু একটা মুখে দিতে হবে তো। লোমবস্ত্র কি জিনিস পাড়াগাঁয়ের মানুষ ধ্রুব ঠাকুরন কখনো শোনেননি, তবে জিনিসটা যে বস্ত্র জাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোমবস্ত নেই? আপনি জব করেন কি পরে? এই সাদা থান পরেই জব করি, আর কোথায় কি পাবো? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার উপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা থাকা ধ্রুব ঠাকুরনের চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। কি মুশকিলেই পড়া গেল না, কাশির লোক ঘুমায় কখন? কানু তার পরদিন বন্ধুর মার হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজাবাসিনী। ধ্রুব ঠাকুরনের চেয়ে তার বয়স 2-5 বছর কম হবে। মাথার চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। ধ্রুব ঠাকুরনের সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান, বক্তৃতা, কথকথা। এক গেরুয়া পড়া সন্ন্যাসীর চারিপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ, সেবা ধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কি সব কথা বলে যাচ্ছেন। ধ্রুব ঠাকুরন অত শত বুঝতে পারলেন না। ফিরবার পথে ধ্রুব ঠাকুরন জিজ্ঞেস করলেন, উনি কেডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় স্বামী সেবানন্দ। কি কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের নাম শোনেননি? ঠাকুর রামকৃষ্ণদেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ, দুই ঠাকুরের নামে বুঝি? নীরজা বিস্ময়ে ধ্রুব ঠাকুরনের দিকে চেয়ে বললেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের নাম শোনেননি? না। কে তিনি? শুনিনি তো। এখানে আছেন? নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানে না। ধ্রুব ঠাকুরনের কোনো দোষ নেই, তিনি অজ্ঞ সেকেলে লোক। অজ পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারো মুখে শোনেনও নি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় কোনো ঠাকুরের কথা কই কেউ তো তাঁকে বলেননি। ধ্রুব ঠাকুরন ভয়ে ভয়ে থাকে। তার সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে না ঠাওরা। দিন কয়েক যেতে না যেতেই ধ্রুব ঠাকুরন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মবাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও নতুন ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে, তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুরের মতো হাত জোর করে বকবক বকুনি জুড়ে দেবে। আর কি সব জিজ্ঞেস করবে, কর্মফল কি, পুনর্জন্ম কি, হেন তেন। রাস্তাঘাটে বেরুলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। বাসায় ফেরবার নাম তিনি। তো বিরক্ত ধরে ধ্রুব ঠাকুরনের, কিন্তু তিনি কি করবেন? কাশির রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছে। গেরুয়া কাপড় পরেনি, মাথায় জটা। অনেক মেয়ে ছেলের ভিড় হয়েছে সেখানে। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া। চারিপাশের ভক্তের দলে গেল মিশে তাকে নিয়ে। ধ্রুব ঠাকুরন শুনতে লাগলেন কেউ জিজ্ঞাসা করছে, মাইজি ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ? আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি? নীরজা জিজ্ঞাসা করলেন, মাইজি আমার ভক্তি হচ্ছে না কেন?
ধ্রুব ঠাকুরন শুনে মনে মনে হেসে আর বাঁচেন না। সর্বদা সাধু সন্ন্যাসী নিয়েই আছো, এখানে প্রণাম ওখানে ধন্না, 2 ঘন্টা ধরে নাক টেপা, এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে গঙ্গার জলে ডুবে মরো কি? দেখে আর বাঁচি নে, মরণ আর কি। তারপর সবাই চলে গেল। নীরজা সেই যে সেখানে চোখ বুজে ধ্যানে নাকি যোগে বসলো, আর ওঠে না। ধ্রুব ঠাকুরনও কিছু বলতে সাহস পান না। এদিকে তার মনে পড়লো সুজি একদম নেই, সে কথা এতক্ষণ মনে ছিল না। আজ রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাত্রে একটু মোহনভোগ খাওয়া, তাও আজ ধর্মের ভিড়ে বুঝি হয়ই না। বসে বসে ধ্রুব ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে বাঙালি মেয়েরা প্রায় সব চলে গিয়েছে। এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে তাদের দলই যাচ্ছে আসছে। কি জানি, ওদের কথা তিনি কিছুই বুঝতে পারেন না, বলতেও পারেন না। আজ প্রায় মাস 3 গ্রাম থেকে এসেছেন। বেশ শীত পড়ে গিয়েছে কাশিতে। মুংলি গরুটার কথা আজকাল খুব মনে পড়ে। শীতের রাত্রে কাছে মুংলির কষ্ট হয় বলে তিনি গোয়ালে আগুন করে রাখতেন। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়, খেয়ে জানে ডুমুর কারা খাচ্ছে। কম ডুমুর হয় গাছটাতে। আহা আহ নবউ কি মুংলিকে অত যত্ন করছে? তার মতো তিনি যে পেটের মেয়ের মতো না। তার চোখে জল এসে পড়ে। আজই এতকাল পরে নবউয়ের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবউ লিখেছে মুংলি ভালো আছে, শিগগির বাছুর হবে। তার বাড়ির দাওয়ায় কুটি না বদলালে নয়, কানু বা বিন্দেকে যেন চিঠি লেখা হয় সেজন্য। নীরজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যাই, রাধি, খাই। ধ্রুব ঠাকুরন মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হচ্ছে যে, এ মাথায় দিব্যি দিয়েছে রানতে খেতে। নীরজা বললেন, করন্যাসটা অভ্যেস করছি কিনা, প্রায় হয়ে এলো। দ্রবময়ী নীরব। মগিটা পাগল নাকি? এসব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো বাবা, এখন বাসায় চল দেখি। বাসায় এসেও কি তাই নিস্তার আছে? নীরজা ডাকবেন তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করি, শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতা টিতা ওসব তিনি বোঝেন না। সুবচনীয় ব্রত কথা, সত্যনারায়ণের পাঁচালি, শিবরাত্রির ব্রত কথা, এই সব শোনা তার অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন। এইসব শক্ত শক্ত কথার কি কাণ্ড মাণ্ড এক বর্ণও যদি তিনি বোঝেন। মগের চোখ উল্টে কান্না কান্না মুখের ভাব করে পড়বার ভঙ্গি বা কি? ধ্রুব ঠাকুর না পারেন হাসতে, না পারেন হাসির চাপ। এমন বিপদেও মানুষ পড়ে গা। নীরজা পড়তে পড়তে বলবেন, আহা কি চমৎকার। ধ্রুব ঠাকুরন বসে ঢুলতে ঢুলতে ভাববেন, কমলে যে বাঁচি। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবেন, দিদি 2খানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা 2টোর সময় এক সন্ন্যাসী এসে হাজির। বেশ মোটা, খড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে 2বার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদির জোগাড় করতেই কাটলো সারা দিন। 3 সের দুধ মেরে 1 সের করা হলো, ঘরে রাবড়ি মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে এসব ক্রিয়া শিখতে। আসন না মাথা মুন্ডু তাই শিখতে। যতবা এ বকে ততবা ও বকে। মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যাবে। গুরুদেব বাঙালি। রাত 9টার পরে ধ্রুব ঠাকুরনকে ডাক দিলেন। তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলা। ও, কে আছে বাড়িতে? নাতিরা আছে, হ্যাঁ, তাদের ছেলে বউ আছে। তুমি কাশীবাস করতে এসেছো? হ্যাঁ হ্যাঁ। নাম কি তোমার? দ্রব্যময়ী দেব্বা। দীক্ষা হয়েছে? আগে না। কি সর্বনাশ, দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়,
তার মধ্যে খড় বাড়া, তার মধ্যে খাওয়া, পয়সা পায় কোথায়? কিন্তু দীক্ষা না নিলে আশীর্বাসে ফল কি মা? ফলের জন্য তো আসেনি, শরীরটা সারাতে এসেছিলাম। শরীর আগে না পরকাল আগে? দ্রব্য ঠাকুরন চুপ করে রইলেন। নীরজামার কথার উত্তর দাও। চুপ করে থাকলে তো হবে না। গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি? কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলেছেন। আহ, কি বিপদ! আগে সবসময় কি অবল তবল বকুনি। মুখে বললেন, আগে আমি তো কিছু বুঝি নে, আপনারা যা বলেন। তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর বাড়াতেই গিয়েছে। হাতে টাকা না থাকলে না না, দীক্ষা নিতেই হবে। আশীর্বাদ করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরু দীক্ষা না নিলে যে সবই মাটি। আজ আছো কাল নেই। পৃথিবী কিছুই না, এও কাল কিচ্ছু না। গুরুর মুখেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ইহকালেও তিনি, পরকালেও তিনি। দ্রব্য ঠাকুরন মনে মনে বললেন, মরণ মগিস, তবে স্বামী কোথায় যাবে মেয়েদের? ঠোং দেখো না। যাই হোক, বহু তর্ক করেও দ্রব্য ঠাকুরনকে দ্রব্য করা গেল না। নাম দ্রব্যময়ী হলে হবে কি, ভেতরে ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তার জ্ঞান বুদ্ধিমতে একজন 70 বছরের মৃত্যু পথযাত্রিনীর ভালো করবার চেষ্টা করেছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবে? নীরজার ভক্তি, হ্যাঁ, সে দেখবার মতো একটা জিনিস বটে। গুরুর পাদদক পান না করে তিনি দাঁতে তৃণ কাটবেন না। গুরুর বাক্য বেদ বাক্যের চেয়েও মূল্যবান তার কাছে। পুরনো এক ছড়া সোনার হার ছিল, সেটা বিক্রি করে এসে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে দ্রব্য ঠাকুরন জিজ্ঞেস করলেন, কতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সে সে হার তুমি দিয়ে দিলে বেচে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। হ্যাঁ, মায়ায় সব ভুলে থাকা। গুরুই কেবল নিত্য বস্তু দিদি। হ্যাঁ, তা তো বটে। এই মগির মুখে সবসময় বড় বড় কথা। দিকে যেত সবকিছু গুরুর পাদপদ্মে ভিড়ি। তার কি, বিয়ের পরে স্বামী নিজের হাতে যে হাতছড়া দিয়েছিল তা কোনো মেয়ে মানুষ এমন বুঝিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটি বারবার তার মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে। মনের আকাশ বিস্মৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? ফুলশয্যার রাত। হঠাৎ মনে পড়ে যায়, গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে। কে খাচ্ছে সে বনের মধ্যে? হয়তো কোন কি আসে লেবু তুলতে, এক গাছ লেবু রেখে এসেছিলে, সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে দ্রব্য ঠাকুরন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। মগি এত রাত্রে কি করে? উশুস করে অত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেন? ঘুমের ঘরে মুখ চাপা লাগলো নাকি? দ্রব্য ঠাকুরন ডাকলেন, শুনছ? ওগো, কি হয়েছে? আগো শুনছ? ডাকছেন কেন দিদি? বলি, ও শব্দ কিসের গো? কুম্ভকের রেচন পুরো কব্বেশ করছি। অনেক রাত ভিন্ন হয় নাকি না?
ঠাকুর তাই তো বলে গেলেন। সে আবার কি রে বাবা, মাগি তো ঘুমোতেও দেয় না রাত্রিরে। ধ্রুব ঠাকুরন বললেন, দেখে ঘুমের ঘরে মুখ চাপা হয়নি তো? না দিদি, ঘুমোইনি এখনো। ঘুমোলে যোগের ক্রিয়া হয় নাকি? জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো তবে পরকালের কাজ করব কখন? হ্যাঁ হ্যাঁ, তা বেশ 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 বেশ, করো করো করো। দিদি ঘুমুলেন? না, কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছে নে, পাবো নে। দেহ কি জন্য দিদি? ঘুমাবার জন্য নয়, আরামের জন্যে নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্যে। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। ধ্রুব ঠাকুরনের পিত্তি জ্বলে গেল। কিন গজা দিন মাগি, যদি তোর পয়সা থাকে। রাত্রিরে একটু ঘুমোতে দে অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশি এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। ধ্রুব ঠাকুরন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কেন, এখানে কি হলো? সত্য মা রয়েছেন, এই তো সবচেয়ে ভালো। ও মাগি পাগল। পাগল? সে কি কথা? না 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 বাপু, না। বেজায় ধম মিষ্টি, অত ধম মিষ্টি আমার পোষাবে না। আমাকে তুই সরিয়ে নিয়ে যা। ঠাকমার যেমন কাণ্ড। আচ্ছা ঠাকমা, শেষ বয়সে কাশিবাস করতে এলে, না হয় তুমিও একটু দম মিষ্টি হও। হ্যাঁ, উনি এরকমই বটে। সত্য বলছিল, মা কিছুতেই দেশে থাকতে চায় না। এই গত বৈশাখ মাসে সত্যর ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেল। ওর ছোট ছেলের, ওকে কত চিঠিপত্র, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে কোনো ফল হলো না। বলিস কি রে কানু, সত্যি? তোমার কাছে মিথ্যে বলছি ঠাম্মা? জাগে, আমাকে এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছে ঠাম্মা। আচ্ছা, তুমি এত নাস্তিক কেন ঠাকমা? ওর সঙ্গে একটু ধম্ম শেখো না। চিরকাল বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। রে বাবারে, পাপ লেগে মরে যাবো যে এখানে থাকলে। আবার আবার ওইসব নাস্তিকের মতন কথাবার্তা। ঠাকমা তুমি কি? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেক দিন। ঠাকুরনের চিঠি আগে আগে আসতো, গত ৩-৪ মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজাকে কথাটা বলেই ফেললেন। দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে থাকে না তো কেউ। বাড়িটা, গাছটা, পালাটা। দিদি এখনো ওইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন গুছে যাবে। কেউ কিছু নয় দিদি, কিচ্ছু নয়। একমাত্র তিনিই সত্যি দিদি, তিনিই সত্যি। বলে নীরজা চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলে। ধ্রুব ঠাকুরন তাড়াতাড়ি বলে উঠলেন, এই চা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরা দুটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল। না, বেড়ালের জ্বালায় যত বা বেড়াল তত বা বাঁদর। আমার গামছাখানা সেদিন। দিদি আজ আমার সঙ্গে চলুন কেদারঘাটে, কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপেন কথক। শোনবার জিনিস, কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয় দিদি। আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছর বান্দা। অবশেষে নিয়ে গেলেন ধ্রুব ঠাকুরন। কেদারঘাটের আগেও ২-৩ বার ধ্রুব গিয়েছেন সত্যর মার সঙ্গে। ওপরের রানার চওড়া চাতালের এক পাশে ফর্সা রোগামতো কথক ঠাকুর কথকথা শুরু করেছেন। তাঁকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়, পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্যর মা জিজ্ঞাসা করলেন, দিদি প্রণামী কিছু এনেছেন তো? তা তো বললে না। না, আনিনি। ৮ আনার কম কিন্তু দেয়া যায় না দিদি। আচ্ছা, আপনারটা নয় এখন আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমার ৮ আনা না দিয়ে ৪ আনা দাও বরং। নাতিরা ক টাকা বা পাঠায়? এখানে যা দেবেন দিদি পরকালে তোলা রইল। বর্ষার গঙ্গায় ঢল নেমেছে। কেদারঘাটের সামনের নদীতে কাদের একটা বড় বজরা ভেসে চলেছে। ২-৩খানা পানশিতে সুসজ্জিতা নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে
তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রূপ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন, কাশী সকল তীর্থের সার। মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন, মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো গানের অর্থ। ধ্রুব ঠাকুরনের মন অজ্ঞাতে অনেক দূরে চলে গেল। তার খয়ের খাকি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে, কত কাঁঠাল ধরে গাছটাতে, শিকড় পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছে আমও নিশ্চয় খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই, 12 ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামলো। নীরজা বললেন, চলুন দিদি। ধ্রুব ঠাকুরন লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা মাগি ফোঁস করে কেঁদেছে, আর কেবল বলেছে, যদি এ মাগির সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা তো হবার নয়, কানু শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথা বলে না। কাশীখণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধহয়, পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? একটা গাছ কাঁঠাল দিশি, খয়ের খাগির কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ার বন্ধন গেল না? আপনার তো 2টো একটা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদো ফজলি, মায়ের ন্যাংরা পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি ওসবের দিকে। ছেলেরা কাঁদে, বলে, এখন কি কাশিবাস করবার সময় হয়েছে তোমার? আমি বলি না, সংসারের মায়ায় আর না। গানে বলে না, কে বা কার পর, কে কার আপন। এই মরেছে, মাগি আবার শুরু করেছে। কাল শয্যা পরে মোহতন্দ্রা ঘোরে, দেখে পরশ পরে, অসার আশার স্বপন। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আসার স্বপ্ন অনেক অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কৃপায়। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। চলুন দিদি, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার বয়সের চেয়ে বেশি। আপনার এখন উচিত গুরু মন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি? সমন্ত দৌড়ে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম, শুনলুম, বলুন। ধ্রুব ঠাকুরন মনে মনে বললেন, তোমার মন ডুকল্লু, মাগির কথার আবার ধরুন শোনো না। ফাটপাড়ার ভট্টাচার্য এসেছে। ওকে বললেন, মুংলি বলে একটা গাই গরু ছিল আমার, বড্ড নেওটা, যেখানে যাব সেখানে যাবে, আমার হাতে না খেলে তার পেট ভরতো না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে মুখে দিতাম তুলি। আবার ওই এক কথা আপনার মুখে, জড়বড়তের কথা জানেন তো? অত বড় জ্ঞানী, পূর্বজন্মের এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন দিদি, ভগবানের চিন্তা করুন। সব মিথ্যে, সব মিথ্যে দিদি। ধ্রুব ঠাকুরন কোনো কথা বললেন না, আর ওর কথা একেবারেই ভালো লাগে না। মাগি যেন কি কি বলে, কি করে। মাগি এমন পাষাণ যে ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না, মুখ দেখতে আছে ওর। ছি! সারা রাত্রি স্বপ্নের ঘোরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালা ঘরের ছাঁচ তলায় ম্লান মুখে ছলছল চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছে। নবৌ তাকে যত্ন করছে না, বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না। মুংলিকে তিনি তার মায়ের পেট থেকে বার করে এতকাল নিজের মেয়ের মতো পুষেছিলেন। তিনি নেই, কে ওকে দেখে? কাঁঠাল হয়েছে বটে খয়ের খাগি গাছটাতে, এত কাঁঠাল 3-4 বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে, মুহুজ্জেগিন্নি বলছেন, হ্যাঁ খুড়িমা,
এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে, তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দে দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে কুচি না দিলে? কনক বলছে, ও ঠাকমা, একটা নেবু দেবা? আমার মার অরুচি হয়েছে, কিছু খেতে পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপাক হবিষ্যান্ন চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ শেষ করে গালবাদ্য সহকারে শিব পুজো করছেন। দ্রব্য ঠাকুরনের একটু বেলা হয়েছে আজ উঠতে, মনও খুব ভার। তার আপনার জোন পড়ে রইল, তার মুংলি, তার খয়ের খাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়? আর ওই মাগির চালায়। নীরজার গালবাদ্য থামল। দ্রব্য ঠাকুরনকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি। গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়ায় সইয়ের সঙ্গে দেখা। সেও আমার মতোই কাশিবাস করছে, বাঙালি টোলায় থাকে। বললে গুরুদেব আসছেন সামনের সোমবার। হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবে যাবেন। সইও এক গুরুর কাছে মন্ত্র নিয়েছে কিনা। আজ বড় শুভ দিন আমার। গুরুর পাদপদ্ম আশ্রয় করেই বেঁচে আছি দিদি। এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়বো না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভাবসাগর পার হতে হলে গুরুর চরণ ভেলা চাই আগে, না হলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। তা তো ঠিক, তা তো ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হলো। কই কই ঠাকমা, কই ও ঠাকমা, কই গো? দ্রব্য ঠাকুরন নাতির কাছে কেঁদে পড়লেন। তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল কানু, আমার আর কাশি বাসি কাজ নেই। বাবা বিশ্বনাথ মাতায় থাকুন, ও মাগির কাছে আর দুমাস থাকলে আমি পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে দ্রব্য ঠাকুরন দেশের স্টেশনে তার বোচকা তোরঙ্গ নিয়ে নাতির সঙ্গে নামলেন। ঠাকুরন শুনে ছুটে এলেন। ও দিদি, দিদি, এই দিদি এসেছে। দিদি, দিদি কেমন আছো দিদি? দেখি দেখি ব্যাগখানা আমার হাতে দাও, আমার হাতে দাও। তুমি সাবধানে না, সাবধানে না। আমার হাতটা ধরো না দিদি। ও দিদি কাশিতে কেমন কাটালে? খাওয়া দাওয়ার ভালো ছিল দিদি? ও দিদি কেমন ঘুরলে দিদি? চলো 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 চলো, সাবধানে চলো। বলো না দিদি। ও দিদি। নবু, নবু বলো না, আমি তো কাছেই আছি। আমার মুংলি ভালো আছে? না, ভালো নেই। ওঠে না, খায় না। তোমার যাওয়ার পর থেকে গোয়ালেই শুয়ে থাকে। সে আমার মন বলছে ভাই। তুমি কি বলবে নব? তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই, গোপীনাথপুরে নিয়ে চল, মাথায় থাকুন বাবা বিশ্বনাথ। মুংলি কোথায়? মুংলি কোথায়? ওকে কচি বাঁশপাতা খাবো নিচের হাতে, স্বপ্ন দেখেছি। আনছি, আমি ওকে আনছি। একটু পরে ঠাকুরন দড়া ধরে মুংলিকে নিয়ে এলেন। নাও, এই তোমার মুংলি। সত্যি তার সে চেহারা নেই। সব কাজ ফেলে দ্রব্য ঠাকুরন ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুংলি, মুংলি। মুংলির চোখে জল পড়ে, তার চোখেও জল পড়ে। মুংলি, আমার মুংলি। ঠাকুরন বললেন, আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি। আর জন্মের মায়ার বাঁধন রক্ষে করো, রক্ষে করো নবু, রক্ষে করো। তুমিও বড় বড় কথা বলতে শুরু করলে নাকি ওই মাগির মতো? মুংলি, মুংলি এ জন্মেই আমার মেয়ে। আর জন্ম টম্ম ছেড়ে দাও, ছেড়ে দাও। কে মাগি? আর কথা বলছো? সে বলবো এখন সব। বাবা, হাঁপ ছেড়ে বেঁচেছি দেশে এসে। বাবা, না, আমাকে নিয়ে আর পারা গেল না। এমন নাস্তিক কাশি প্রাপ্তি অদৃষ্টে থাকলে তো। তুই বল ভাই, নবু বলো,
আমার এই ভিটেতেই যেন তোদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারি। তুই ভাই বল, কানু বল, ও নব বলো বলো বলো, আমার এই ভিটেতেই যেন তোদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারি। ও ঠাম্মা, দিদি ও থামো তো মা, তুমি, খালি আরে থামো না, কি বকছো? কাশি প্রাপ্তিতে দরকার নেই আমার। আরে তুমি থামো না। এই ভিটেই আমার গয়া কাশি, এই উঠোনের মৃত্তিকাতে শুয়েছিলে, ওই তুলসী তলায়। আমাকেও তোরা ওখানে। চলো তো, চলো তুমি ঘরে চলো। এই দেখো, আরে আরে এসব, ও ঠাকমা, আরে চলো 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 ঘরে চলো। আঁচলের কোট দিয়ে দ্রব ঠাকুরন চোখের জল মুছলেন। বেলা যায় যায়, আষাঢ়ান্ত সুদীর্ঘ দিনমানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। খেটকোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার পুটু পুরো গন্ধ। দ্রব ঠাকুরনের মন শান্তিতে, আনন্দে, উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিলেন। এখন তার বয়স 3-26। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকুমা ভালো আছেন? এসেছেন শুনে দেখতে এলাম। আমাদের কথা মনে আছে ঠাকুমা? মুঙ্গলির চোখে জল পড়ে, তার চোখেও জল পড়ে। মুঙ্গলি, আমার মুঙ্গলি। এইরকম আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।